আসসালামু আলাইকুম। সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজ ২৭শে জুন ২০২৫ শুক্রবার। আজকের আলোচনার বিষয়বস্তু আমরা কয়েকটি সেক্টর দেখব। বর্তমানে যেহেতু বাজারের কিছুটা লেনদেন বাড়ছে, কিছু সেক্টর ভালো করা শুরু করেছে, আবার সব সেক্টর যে খুব ভালো অবস্থায় আছে তাও না। সো আমরা ভালো ভালো সেক্টরগুলো দেখব, যেগুলো থেকে আমরা হয়তো সামনে কিছু ব্যবসা পেতে পারি। সেই সাথে আপনাদের কয়েকটি কমেন্ট নিয়ে আলোচনা করব। অনেকেই অনেক কমেন্ট করেছেন, তো সেখান থেকে আমরা কয়েকটি কমেন্টের অ্যান্সার করব। ভিডিও শুরু করার আগে স্ক্রিনে দেওয়া বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন যে শেয়ার বাজার প্রতিদিন থেকে SMS অ্যালার্ট পেতে চাইলে রবি অথবা এয়ারটেল থেকে স্ক্রিনে দেওয়া কোডটি ডায়াল করবেন। এতে করে আপনি প্রতিদিন SMS পাবেন। বিভিন্ন রকম স্টক নিয়ে SMS দেওয়া হয়, বিভিন্ন নিউজ নিয়ে SMS দেওয়া হয়। তো জাস্ট 2 টাকার বিনিময়ে আপনি প্রতিদিন ভালো ভালো নিউজ পাবেন ইনশাআল্লাহ। আসেন এবার আমরা চলে যাই মেন আলোচনায়। এখন যেহেতু আমরা সেক্টর নিয়ে আলোচনা করব, আমরা সেক্টরগুলো অবশ্যই দেখে নিব কোনটার কী অবস্থা। আচ্ছা, সেক্টর নিয়ে আলোচনা করার আগে আমরা আগে কয়েকটা কমেন্ট দেখে নিই, কারণ অনেকেই অনেক কিছু নিয়ে জানতে চেয়েছেন। আসলে অনেকগুলোর অ্যান্সার আমি করেছি। এই ভিডিওতে অনেক বেশি কমেন্ট পড়েছে, আমি যতটা আশা করেছিলাম তার চেয়েও বেশি। তো এখন অনেকগুলোর অ্যান্সার করেছি, অনেকগুলো বাকি আছে। সো আপনাদের সামনেই আমি দু একটা অ্যান্সার করে দিই। আসলে জেমিনি সোনালিয়াস নিয়ে জানতে চেয়েছেন একজন, ওনারটা একটু অ্যান্সার করি। তারপর মুন্নু সিরামিককে আমি বলেছিলাম গত ভিডিওতে, আমরা একটু মুন্নু সিরামিকটা দেখি। এটা দেখার কারণ হচ্ছে কি, যেহেতু লেনদেন ভালো হচ্ছে, ভলিউম ভালো হচ্ছে, অবশ্যই আমরা ভলিউম বেশি শেয়ারগুলো সবসময় টার্গেট করি। মুন্নু সিরামিকের একটা স্ট্রং রেজিস্ট্যান্ট হচ্ছে 86 টাকা বা 86.50, 86.50-এর আশেপাশে। সো এখানে কিন্তু এটার আশেপাশে কিন্তু অলরেডি গতদিন গিয়েছিল। সো এটা ব্রেকআউট করতে হবে। নেক্সট যদি ব্রেকআউট করে ফেলতে পারে তাহলে কিন্তু আরেকটা রেজিস্ট্যান্ট আমরা দেখব যে 91-92। এখন রিসেন্ট রেজিস্ট্যান্ট ব্রেকআউট করুক, তারপর আপনি নেক্সট রেজিস্ট্যান্টের জন্য তৈরি হবেন। এরপরে সোনালিয়াস নিয়ে বলেছিলাম। সোনালিয়াস হচ্ছে তার যে রেজিস্ট্যান্ট সেটা কিন্তু সে ব্রেকআউট ব্রেকআউট করতে পারেনি। 170 টাকা 80 পয়সা আর উপরে ক্লোজ রাখতে পারলে ভালো হতো। যাক, তারপর প্রবলেম নেই, যেহেতু সে উপরেই লেনদেন হয়েছে। রোববারে যেটা করতে পারে, সে প্রথমে একটু কারেকশন করতে পারে, করে তারপর হয়তো ঘুরে যেতে পারে। যেটা মনে হচ্ছে আমার কাছে যে 190 টাকার আশেপাশে যেতে পারে, পসিবিলিটি অনেক বেশি। তারপর বীজ নিয়ে জানতে চেয়েছেন অনেকেই। বীজ হ্যাচারি নিয়ে একটা ভালো অ্যানালাইসিস। আসলে বীজ অনেকেই জানেন যে আমরা নিজেরাও কিন্তু বীজ হোল্ড করতেছি, বীজ আমাদের আছে। তো এখন বীজ নিয়ে আমি কেন আশাবাদী দেখেন, একটা 120 টাকার একটা শেয়ার চলে আসে 40 টাকায়, সেখান থেকে আবার ভালো ভলিউম নিয়ে আস্তে আস্তে বাড়া শুরু করেছে। সো আসলে বলতে গেলে আপাতত সে বটম প্রাইজে আছে, এখান থেকে সে কিছুটা হলেও বাড়বে। তবে বেশি ভালো হবে যদি সে 47 টাকার উপরে ক্লোজ রাখে। দেখেন একটা স্ট্রং রেজিস্ট্যান্ট 47 টাকা। সো এখানে সে কিন্তু এর আগেও টাচ করেছে 47 টাকা। দেখেন কয়দিন আগে 16ই জুন টাচ করেছে 47 টাকা, 47.50 গিয়েছিল। তারপর এরপরেও আবার 19শে জুন গিয়েছিল 47.70, তারপরে পড়ে গিয়েছে। সো 47 টাকা একটা স্ট্রং রেজিস্ট্যান্ট দাঁড়িয়েছে। এটা যদি সে ব্রেকআউট করে ফেলতে পারে তাহলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা হয়তো তার এই 61-62 প্রাইসটা দেখবো, যদি সে ব্রেকআউট করতে পারে। সো যেহেতু বৃহস্পতিবার ভালো ভলিউম ছিল, অলমোস্ট 28 লাখ ভলিউম ছিল, প্রাইসও মোটামুটি ধরে রাখতে পারছে। সো রোববার একটা ভালো মুভমেন্ট আশা করতে পারি। বাট কথা একটাই, 47 টাকার ব্রেকআউট করতে হবে। যদি ব্রেকআউট করতে পারে হয়তো অনেকেই এটার নতুন এন্ট্রি দিবে, দেখা যাক কী করে। ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ব্যাপারে জানতে চাচ্ছেন একজন। ক্রিস্টালটা আমরা এক নজর দেখি।
ক্রিস্টাল খুব ভালো অবস্থায় আছে, খুবই ভালো অবস্থায় আছে, তবে রিসেন্ট রেজিস্ট্যান্টগুলো বলে দিই। 41 তারপর রেজিস্ট্যান্ট হচ্ছে 43 তারপর হচ্ছে মোটামুটি 48 থেকে 51। হ্যাঁ, তো যেহেতু ভলিউম ভালো, ক্যান্ডেল খুবই ভালো, ইন্স্যুরেন্সের একটা ভালো নিউজও আছে। আপনারা দেখেছেন যে ইন্স্যুরেন্সের নিউজটা হচ্ছে ব্যাংকের মতো সরকার দুর্বল ইন্স্যুরেন্সগুলোকে ওরা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে। সো এটা একটা ভালো খবর। রোববার হয়তো ইন্স্যুরেন্স খুব ভালো করতে পারে এই নিউজে। তো ক্রিস্টাল যেহেতু ভালো অবস্থায় আছে, ক্রিস্টালে কিন্তু এটা ভালো জাম্প করতে পারে। তবে রেজিস্ট্যান্ট যদিও খুব কাছাকাছি আছে, ভলিউম নিয়ে যদি টান দেয় হয়তো একই দিনে দুটো রেজিস্ট্যান্ট ব্রেকআউট করে ফেলতে পারে। আচ্ছা, তারপরে আরেকজন বলেছেন যে উনি ফেসবুক চালায় না, ওনার মতো অনেকেই ফেসবুক চালায় না, তাই সব কি বাই আইটেমগুলো যদি এসএমএসের মাধ্যমে জানাতে উপকৃত হতো। আসলে এসএমএসের সিস্টেম তো আমি চালু করেছি সবার জন্যই, যারা এই সুবিধা নিচ্ছেন তারা নিয়মিত এসএমএস পাচ্ছেন। আর আপনি যেহেতু ফেসবুক চালান না, আপনার জন্য সাজেশন তো হচ্ছে, আপনি নিজেই বলেছেন যে এসএমএস এর মাধ্যমে দিলে, তো এসএমএসের মাধ্যমে দিতে হলে আপনাকে যেটা করতে হবে, আমি আপনাকে কোডটা আবার দিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে কোড, এটা আমি কপি করে আপনাকে অ্যান্সারই করে দিই, আপনার জন্য সুবিধা হবে। সো আপনি যেটা করবেন, আপনার রবি অথবা এয়ারটেল সিম থাকলে আপনি এই কোডটা ডায়াল করবেন, ডায়াল করে এক প্রেস করে কনফার্ম করবেন, 24 ঘন্টার মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর আমি যে এসএমএসগুলো দিব এগুলো আপনি সবসময় পেতে থাকবেন। আপনার থেকে মাত্র 2 টাকা কাটা হবে প্রতিদিন, 2 টাকা প্লাস এই সব কিছু মিলিয়ে ভ্যাট মিলিয়ে 2 টাকা 30-40 পয়সা কাটে প্রতিদিন। সো একটা এসএমএস দিলেও 2 টাকা, আর যদি আমি 10টা এসএমএস দিই তাও 2 টাকাই কাটবে। ঠিক আছে, পার ডে 2 টাকা হিসাব করবেন, নিয়মিত এসএমএস পাবেন। আরেকজন হচ্ছে বারাকা নিয়ে জানতে চাচ্ছেন, এটা হচ্ছে সর্বশেষ কমেন্টের অ্যান্সার, কারণ ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। এরপরে আমরা কিছু সেক্টর দেখব। বারাকা, হ্যাঁ, বারাকার অবস্থা খুবই ভালো, ভলিউম নিয়ে সুন্দর একটা দোজি ক্যান্ডেল করেছে। আই থিঙ্ক বারাকা খুব তাড়াতাড়ি আমরা 11.60 বা 11.50 দেখবো, মানে এখান থেকে পুরো 10%-এর একটা গ্যাপ বারাকা পাওয়ার ইনশাল্লাহ দিয়ে দিবে। খুব ভালো অবস্থায় আছে। আর সবচেয়ে বড় কথা, ছোটো ছোটো শেয়ারগুলো কিন্তু বেশি ভালো অবস্থায় আছে। যারা করেন, দেখেছেন এতদিন কিন্তু বড় বড় শেয়ারগুলো প্লে করতেছিল, লোপেটগুলো প্লে করতেছিল, এখন কিন্তু ছোটো শেয়ারগুলোর অবস্থা খুবই ভালো। আমরা যখন সেক্টর নিয়ে আলোচনা করবো এখন, তখনই বুঝতে পারবেন যে ছোটো সেক্টর মানে ছোটো শেয়ারগুলো কতটা ভালো অবস্থায় আছে। সর্বপ্রথম আমরা অল্প অল্প করে একটু একটু করে দেখি ব্যাংকের অবস্থা কেমন ছিল। ব্যাংকের অবস্থা কিছুটা ভালো, আহামরি ভালো না, কারণ ওরকমভাবে কোনো ব্যাংক লিড দিচ্ছে না এখন পর্যন্ত। একমাত্র ব্র্যাক ব্যাংকের একটু লেনদেনটা বেশি ভালো, আর এনআরবির কতদিন লেনদেন হয়েছে। সো এছাড়া তেমন চোখে পড়ার মতো কিছু নেই। এনআরবি নিয়ে বলতে গেলে আমরা যেটা বলতে পারি, এনআরবিটা মোটামুটি এখানে যে একটা রেসিস্ট্যান্স ছিল 10 টাকা, সেটা ব্রেকআউটে বলবো, বিকজ সে 10 টাকায় এবং 10 টাকার উপরে অনেক লেনদেন হয়েছে। সো এনআরবি যেটা করতে হবে, 11.60 যাবে আপাতত রেসিস্ট্যান্ট এখানে, এরপর এটা যদি ভাঙতে পারলে কিন্তু আবার 15-16 টাকা। সো অবশ্যই 1 কোটির একটা বড় ভলিউম লাগবে এখানে, তাহলে ইনশাল্লাহ আবার আমরা 15 টাকা এনআরবিকে দেখব। এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট স্টক হচ্ছে ব্যাংক সেক্টর থেকে, সেটা হচ্ছে মিডল্যান্ড নিয়েও কমেন্ট করেছিলেন। মিডল্যান্ড আপনারা জানেন যে এটাতে খুব স্ট্রং পার্টি জড়িত। ওরা করে কি, একটু কারেকশন করে তারপর আবার 2 দিনই ওই অনেক বাড়ায় ফেলে। সো যেহেতু সে টানা 3 দিন স্লো আছে, সো এখান থেকে আবার একটা মুভমেন্ট করে ফেলতে পারে, পসিবলি অনেক বেশি। ভলিউম যেহেতু ড্রাইভ হয়ে গেছে, হয়তো টান দিয়ে দিবে। আর আপাতত রেজিস্ট্যান্ট 28 টাকা, যদি আপনাদের নিচে কেনা থাকে আপনারা এখানে প্রফিট নিয়ে নেবেন, কারণ এখানে গিয়ে কিন্তু সে বারবার পড়ে যাচ্ছে। সো এখানে একটা রেজিস্ট্যান্ট জোন তৈরি হয়েছে, আপনারা 28-এর আশেপাশে প্রফিট নিয়ে নিতে পারবেন। আর কারো যদি নিচে কেনা থাকে, 22-23-এর আশেপাশে কেনা থাকে, আপনারা চেষ্টা করবেন 24 টাকা 60 পয়সা বা 25-এর আশেপাশে একবার প্রফিট নিতে এখানে। আর যাদের উপরে কেনা, 27-28-এর দিকে কেনা, আপনারা ওয়েট করবেন 28 পর্যন্ত। যদি 28 যায় তাহলে আপনারা প্রফিট নিতে পারেন। ওকে, ব্যাংক থেকে আর আলোচনা না করি, আমরা সরাসরি সিমেন্টে চলে যাই। সিমেন্টের যে সেক্টর, এটাও মোটামুটি ভালো। সিমেন্ট ভালো হওয়ার পেছনে তেমন কারোরই অবদান নেই, সবাই একটু একটু করে বেড়েছে। তো এখানে হাইডেলবার্গটা মোটামুটি ভালো অবস্থায় আছে। তবে আমি যেটা বলবো, হাইডেলবার্গ যে রেসিস্ট্যান্ট 228 টাকা 10 পয়সা, এটা ব্রেকআউট যদি করে ফেলতে পারে তখন অ্যান্টি দেওয়া যেতে পারে, তার আগে না। এরপর আমরা সিরামিক সেক্টরে চলে যাই। সিরামিক সেক্টরের অবস্থা, হ্যাঁ, ভলিউম ভালো, মোটামুটি ভালো। তো এখান থেকে যে মজার বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে এসপি সিরামিকের অবস্থা খুবই ভালো। লাস্ট ডে ভালো ভলিউম করেছে, দোজি ক্যান্ডেল করেছে। আপাতত আমরা খুব তাড়াতাড়ি 23 টাকা 80 পয়সা বা 24 টাকা দেখবো এসপি সিরামিককে। ঠিক আছে,
আর যদি একদম রিসেন্ট রেজিস্ট্যান্ট স্ট্রং রেজিস্ট্যান্ট যদি ধরি তাহলে কিন্তু মোটামুটি 2330 2350 এটা তার স্ট্রং রেজিস্ট্যান্ট। সো রোববারে একটা ভালো জাম্প করতে পারে। এরপর মুন্না সিরামিক নিয়ে অনেকেই কমেন্ট করেছেন। মুন্না সিরামিকের অলরেডি বলেছি যে রেজিস্ট্যান্ট 86 টাকা, 86 যদি ব্রেকআউট করতে পারে তারপর কিন্তু 90 91। এরপর হচ্ছে ফুয়াং সিরামিক কিন্তু আমি আমার ফেসবুক আইডিতে দিয়েছিলাম। তো অনেকেই জানেন যে আমার একটা ফেসবুক আইডিও আছে এবং সেখানে আমি কিন্তু নিয়মিত অনেক কিছু সাজেস্ট করে থাকি। সো এটা হচ্ছে জহির স্টক ট্রেডিং। আমি লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, যারা আমার সাথে অ্যাড হতে চান অ্যাড হতে পারেন। আর জাস্ট ফলো করবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর দরকার নেই, ফলো করলে হয়ে যাবে। তো আমি লিঙ্ক দিয়ে দেবো। এখানে কিন্তু আমি নিয়মিত আপডেট দিই, বিভিন্ন নিউজ বিভিন্ন স্টক নিয়ে আলোচনা করে থাকি। আপনারা চাইলে এখানেও যুক্ত হতে পারেন আমার সাথে, কেমন? ওকে, এরপর তবে ফুয়াং সিরামিকের আপাতত রেজিস্ট্যান্ট 1350, এখানে গেলে প্রফিট নেওয়া হতে পারে। তারপরে চলে যাচ্ছি ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে আমরা আগে সেক্টর চার্ট দেখি। সেক্টর চার্ট খুবই ভালো ভলিউম করেছে লাস্ট ডে। তো এখানে আমরা যদি দেখি যে আনোয়ারটা বেশি ভালো করতেছে, লাস্ট কয়েকদিন ধরে ভালো করতেছে। রেজিস্ট্যান্ট হচ্ছে দেখেন এই যেখানে 72 73 আশেপাশে। আর ছোটো শেয়ারগুলোর অবস্থা কিন্তু খুব ভালো। ছোটো শেয়ারগুলো এখান থেকে মুভমেন্ট করার পসিবিলিটি অনেক বেশি, স্পেশালি রোববারে। ছোটো শেয়ারগুলো আশা করছি রোববারে ভালো করবে। কপারটেক রেজিস্ট্যান্ট জন্য চলে আসছে, অলরেডি সে বেড়ে গেছে। হ্যাঁ, রেজিস্ট্যান্ট জন্য চলে আসছে। তারপর এখানে আমরা যদি ডোমিনেজ দেখি, ডোমিনেজের অবস্থা ভালো আছে, রেজিস্ট্যান্ট জোনের কাছে আছে, বড় ভলিউম করতে হবে। 11 টাকা রেজিস্ট্যান্ট। তারপর যদি গোল্ডেনসন দেখি, গোল্ডেনসনও খুব ভালো অবস্থায় আছে। একটা বড় ভলিউম করলে কিন্তু রেজিস্ট্যান্ট ব্রেকআউট করে ফেলবে, 11-20 রেজিস্ট্যান্ট। এরপর মিরাক্তার লাস্ট ডে খুব ভালো ভলিউম করে ব্রেকআউট করেছে। আশা করছি একটু সময় দিলে আবার 35 চলে যাবে। তারপর এখানে কেডিএস আছে, কেডিএস ভালো করার চেষ্টা করতেছে, যদিও কেডিএসের ভলিউম অনেক বেশি লাগবে ভালো করতে হলে, এই ভলিউম দেশে পারবে না। ন্যাশনাল টিউব অনেকেই হোল্ড করতেছেন, আমি এর আগে অনেকবার বলেছি রেজিস্ট্যান্টের কথা। 88 টাকা রেজিস্ট্যান্ট, 88 ব্রেকআউট করতে হবে। তারপর অ্যাসালম হচ্ছে মোটামুটি কয়দিন পরপরই মুভমেন্ট করে থাকে। সো অ্যাসালমের স্ট্রং রেজিস্ট্যান্ট 2280। এসপি সিরামিক ভালো করলে সাথে সাথে অ্যাসালম ভালো করে। তো 2280-তে গেলে আপনারা একবার প্রফিট নিয়ে নিতে পারেন। সো ওয়াইপিএল, তারপরে ওয়েস্টার্ন মেরিন, এগুলো হচ্ছে সব কি জেট, এগুলো টুকটাক ভালো করতেছে। ছোটো শেয়ারগুলো জেটগুলো ভালো করতেছে। ওয়াইপিএলের রেজিস্ট্যান্ট কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্ট দাঁড়িয়েছে 14 টাকায়। ফাইন্যান্স সেক্টরের অবস্থা খুব যে ভালো তা না, তবে এখান থেকেও কিন্তু একটা দুটো স্টক ভালো লেগেছে। ফার্স্ট যদি আমি বলি, আইসিবিটা কিন্তু মোটামুটি এখান থেকে ট্রাই করতেছে ভালো করার, বাট যেটা করতে হবে তাকে 47 টাকা 30 পয়সা ভাঙতে হবে, তাহলে কিন্তু অনেক দূর যাবে। আর হচ্ছে ইসলামিক ফাইন্যান্সের অবস্থা খুবই ভালো, ভালো ভলিউম করে ভালো ক্যান্ডেল করেছে, তবে রেজিস্ট্যান্ট 87 এটা ভাঙতে হবে। এরপর ন্যাশনাল হাউজিং ভালো করার চেষ্টা করতেছে, তবে এই ভলিউম নিয়ে ভালো করতে পারবে না, আরও ভালো ভলিউম লাগবে। ইউনাইটেড ফাইন্যান্স ঘোরার চেষ্টা করতেছে, রেজিস্ট্যান্ট ব্রেকআউট করতে হবে, 1180 ভাঙতে হবে। ওকে, এবার ফুড থেকে আমরা আগে সেক্টর চার্ট দেখি। ফুড সেক্টরের চার্ট দারুণ, আপাতত ব্রেকআউট করেছে এবং রেজিস্ট্যান্ট অনেক উপরে, তো ইজিলি বাড়তে পারবে। ফুড সেক্টরের মধ্যে বিচাচারি আছে, বিচাচারি নিয়ে অলরেডি আলোচনা করে ফেলছি ভিডিওতে। ব্যাট বিসি ভালো, খুবই ভালো, তবে এই যে তার রিসেন্ট রেজিস্ট্যান্ট 87 টাকা, 287 টাকা ব্রেকআউট করতে হবে। ফাইন ফুড নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন, আমাকে বলেছেন, কমেন্টও করেছেন। তো ফাইন ফুড কিন্তু দেখেন রাস্তা একদম ক্লিয়ার, অনেক স্মুথলি বাড়তেছে। দ্যাট মিন এটা সময় দিলে অনেক দূর যাবে। আপাতত রেজিস্ট্যান্ট দেখেন এই যে এখানে 254.50 আর হচ্ছে 272। তো আমার কাছে মনে হচ্ছে আবার 272 খুব তাড়াতাড়ি চলে যাবে, ভালো অবস্থায় আছে। আর ফুয়াং ফুড নিয়েও কমেন্ট করেছিলেন। ফুয়াং ফুড আসলে ক্যান্ডেল খুবই ভালো, তবে যেটা দরকার অবশ্যই একটা বড় ভলিউম দরকার 60-70 লাখের, তাহলে কিন্তু এই তার রেজিস্ট্যান্ট ব্রেকআউট করে ফেলতে পারবে। খুব স্ট্রং একটা রেজিস্ট্যান্ট দাঁড়িয়েছে 15 টাকা 20 পয়সা, এটা ব্রেকআউট করতে পারলে কিন্তু এরপরে আবার 18 টাকা। সো এই রেজিস্ট্যান্ট ব্রেকআউট করাটা খুব দরকার। লাভেলো যারা এখানে কিনে হয়তো আটকে গেছেন, কোনো সমস্যা নেই। লাভেলোটা আমার কাছে মনে হচ্ছে একদিনের একটা টানেই আবার 15 টাকা চলে যাবে, কারণ লাভেলো যেহেতু ড্রাই করে ফেলছে, ক্যান্ডেলটাও ভালো আছে। সো আই থিঙ্ক জাস্ট 2 দিনের টান দিলে 120 টাকা চলে যাবে। স্টিল ভালো পজিশন আছে, টেনশনের কিছু নেই।
এরপরে হচ্ছে রহিমা ফুড নিয়েও জানতে চেয়েছিলেন। রহিমা ফুড আপাতত 98 টাকা রেসিস্ট্যান্ট, তার আগে যদিও রেসিস্ট্যান্ট আছে হালকা পাতলা 93। সো মোটামুটি 94 থেকে 98 ভিতরে একটা প্রফিট টেকিং হতে পারে, আপনারা খেয়াল রাখবেন বিষয়টা। ফুয়েল অ্যান্ড পাওয়ারে চলে যাই। ফুয়েল অ্যান্ড পাওয়ার থেকে আসলে বারাকা পাওয়ার ভালো অবস্থায় আছে, মোটামুটি 1 টাকার মতো একটা গ্যাপ এটা দিতে পারে খুব তাড়াতাড়ি। আমরা একটু ইন্টাকোটা দেখি। ইন্টাকো হ্যাঁ পজিশন নিয়ে রাখছে, এখান থেকে ভালো মুভমেন্ট করে ফেলতে পারে। যাদের নিচে কেনা আছে তারা মোটামুটি 22 টাকার আশেপাশে প্রফিট নেবেন। এরপরে হচ্ছে আচ্ছা, আমরা অন্য সেক্টরে চলে যাই, বাকিগুলো আসলে চোখে পড়ার মতো কিছু নেই। ইন্স্যুরেন্স সেক্টর মোটামুটি ভালোর দিকে যাচ্ছে। এখন পর্যন্ত আমরা খুব ভালো কিছু দেখি নাই, তবে ভালোর দিকে যাচ্ছে, দারুণ অবস্থায় আছে। এবং ইন্স্যুরেন্সের যেহেতু একটা ভালো নিউজ আছে, ইন্স্যুরেন্স এখান থেকে একটা ভালো জাম্প করতে পারে। তবে ইন্স্যুরেন্স যদি ভালো করে তাহলে কিন্তু সবার আগে ক্রিস্টাল, তারপরে হচ্ছে আমরা একটু গ্লোবালটাও দেখি, গ্লোবালের অবস্থা কী। গ্লোবালটা কিন্তু মোটামুটি ভালো ভলিউম আছে। ওকে, গ্লোবাল ভলিউম ভালো, তবে এখান থেকে আরও ভালো ভলিউম করে মুভমেন্টে যেতে হবে। প্যারামাউন্টটা দেখি, প্যারামাউন্টের রেসিস্ট্যান্টের কাছে চলে আসছে 42 রেসিস্ট্যান্ট। আমরা যদি কেনার মতো কিছু খুঁজি তাহলে দেখি কিছু পাওয়া যায় কি না। সোনার বাংলার অবস্থা খুবই ভালো, আপাতত রেসিস্ট্যান্ট 25 টাকা বা 24 টাকার আশেপাশে। তারপরে হচ্ছে মেঘনা মেঘনাটাও মোটামুটি চেষ্টা করতেছে, তবে আশানুরূপ কিছু পাইনি আমরা এখনও। ওকে, আসলে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, দেখি আর যতটা শর্টকাট শেষ করা যায়। আইটির মধ্যে আইটি সেক্টরের অবস্থা ভালো আছে। আইটির মধ্যে এডিএনটা খুবই ভালো, তবে একটা কারেকশন করতে হবে, তাকে অবশ্যই 70-এর নিচে নামতে হবে। 70-এর নিচে নামলে গ্যাপটা ফিল আপ করে ফেলতে পারলে নিলে ভালো পড়বে। রেজিস্ট্যান্ট হচ্ছে 73 টাকা, আপনারা 73 ব্রেকআউট করলে কিনতে পারেন, অথবা 70-এর নিচে নামলে কিনতে পারেন। তারপর মিসেলেনাসে যদি আমরা চলে যাই, মিসেলেনাসের মধ্যে একদম চোখে পড়ার মতো কিছু নেই। আর এখানে একটা স্টক অবশ্যই ভালো অবস্থায় আছে, সেটা হচ্ছে মিরাক্কেলটা জেড, যদিও আশা করি একটু সময় দিলে আপনারা 34-35 পাবেন। তারপর এখানে সিনোবাংলার খুব ভালো অবস্থা, সময় দিলে মোটামুটি 51-52 চলে যাবে, দারুণ অবস্থায় আছে সিনোবাংলা। এখন মিউচুয়াল ফান্ড নিয়ে বলার কিছু নেই, কারণ আশানুরূপভাবে ভালো করতেছে না। তবে যেগুলো হল্ট হয়েছে, ধরেন এক্সিম ফার্স্ট মিউচুয়াল হল্ট হয়েছে, তারপর ডিবিএইচ হল্ট হয়েছে, এগুলো যদি স্লো হয় আপনারা এগুলোতে দেখতে পারেন। স্লো হলে মাইনাস থাকতে হবে, একদিন দুদিন মাইনাস হলে এগুলোতে থাকলে হয়তো আবার টান দিতে পারে, পসিবিলিটি আছে। আর ছোটো ক্যাপ যেটা আমরা সবসময় বলে আসি, ক্যাপ বিডিবিএল মিউচুয়াল ফান্ড, এটা কিন্তু অবস্থা খুবই ভালো। যদি সে তার রিসেন্ট যে রেজিস্ট্যান্টটা ব্রেকআউট করতে পারে, দেখেন রিসেন্ট রেজিস্ট্যান্ট যদি আমরা দেখি, তার 10 টাকা 90 পয়সা, এটা ব্রেকআউট করতে পারলে কিন্তু এটা অনেক দূর চলে যেতে পারে। সো এটাতে স্পেশাল নজর রাখতে পারেন আপনারা। প্রেপার অ্যান্ড পেন্ডিংয়ের মধ্যে আছে হচ্ছে হাক্কানি পালের অবস্থা খুবই ভালো, লাস্ট ডে ব্রেকআউট করেছে। নেক্সট হচ্ছে 72 টাকা। তারপরে হচ্ছে মাগুরার অবস্থা খুবই ভালো, লাস্ট ডে ব্রেকআউট করেছে। নেক্সট যদি আমরা দেখি 95 টাকা। তারপর এখানে সোনালী পেপার রেসিস্ট্যান্ট ব্রেকআউট করতে হবে, 141 টাকা 50 পয়সা ভাঙতে হবে, তাহলে কিন্তু আবার এখান থেকে মোটামুটি 15 টাকা একটা গ্যাপ পাওয়া যাবে, 160 বা 158। মুনিসিপ্যালটাও দেখে দিই, মুনিসিপ্যাল হচ্ছে মোটামুটি ভালোর দিকে যাচ্ছে, রেসিস্ট্যান্ট ভরপুর একটা রেসিস্ট্যান্ট হচ্ছে এখানে 85, তারপরে হচ্ছে 92। ফার্মা থেকে যদি আমরা আলোচনা করি, আসলে চোখে পড়ার মতো একমাত্র আইবিপি আছে, আপনারা জানেন যে আইবিপি ভালো করছে। এশিয়াটিক নিয়ে যদি একটু সামান্য বলতে হয়, এশিয়াটিকটা আসলে যেটা করতে হবে, স্লোলি বাড়তেছে, আপাতত রেজিস্ট্যান্ট 42, তার আগেও একটু আছে 41-42 তার একটা স্ট্রং রেজিস্ট্যান্ট, এটা যদি ভাঙতে পারে তাহলে কিন্তু আবার 57-র দিকে যাবে।
সো স্ট্রং রেজিস্ট্যান্টটা আগে ভাঙুক, তারপর এটা নিয়ে আমরা আলোচনা করব। আইবিপি নিয়ে আলোচনা যদি করি, আইবিপিটা একটা কারেকশন করতে হবে, টানা 4 দিন বেড়েছে, যেহেতু ভলিউম কমে গেছে, আবার একদিন বড় কারেকশন করে বড় ভলিউম করতে হবে। যদি এটা হয় তাহলে আবার আইবিপি আবার এখানে আবার যেতে পারে 13.30 13.5 যেতে পারে, তবে অবশ্যই কারেকশন করতে হবে। এখানে লাস্ট ডে আমরা দেখেছি কোহিনূর অনেক ভালো করেছে, কোহিনূর রেজিস্ট্যান্টের চোখ আছে মোটামুটি 525-এর আশেপাশে গেলে যাদের কেনা আছে নিচে তারা প্রফিট নিতে পারেন। সার্ভিস এন্ড রিয়েল এস্টেটের মধ্যে আশানুরূপ কিছু নেই, আমরা এটা নিয়ে আলোচনা নাই করি। তারপর আমরা চলে যাই টেলিকমিউনিকেশন, টেক্সটাইলে চলে যাই। টেক্সটাইলের অবস্থা লাস্ট ডে ভালো ছিল, অনেক ভালো ছিল। এআইএল নিয়ে অনেকেই জানতে চেয়েছেন, এআইএলটা অবস্থা খুবই ভালো অবস্থায় আছে, তবে তাকে যেটা করতে হবে 46-50, দেখেন স্ট্রং একটা রেজিস্ট্যান্স 46-50 ভাঙতে হবে, তারপরে হচ্ছে 51 টাকা অথবা 52 টাকা। এরপর যদি আমরা যাই, ওকে, ড্রাগন সোয়েটারের রেজিস্ট্যান্ট দেখেন মোটামুটি এটা তো একটা স্ট্রং রেজিস্ট্যান্ট 10 টাকা 70 পয়সা, এখানে চলে যেতে পারে খুব তাড়াতাড়ি। আর দেশ গার্মেন্টস হচ্ছে যেভাবে বাড়তেছে আমার কাছে মনে হচ্ছে 130-35 চলে যাবে, যাদের আছে একটু দেখে শুনে সেল করবেন। ইটিএল নিয়ে একজন জানতে চেয়েছিলেন, ইটিএলের রেজিস্ট্যান্ট হচ্ছে আপাতত 9.50, সেটা ব্রেকআউট করতে পারলে কিন্তু মোটামুটি 11 টাকা ক্লিয়ারলি চলে যাবে। তারপর কেটিএলের রেজিস্ট্যান্ট রিসেন্ট রেজিস্ট্যান্ট 11.90, এটা ভাঙতে হবে, এটা ভাঙতে পারলে কিন্তু মোটামুটি 15 টাকা। মুন্নো ফেব্রিকের দিকে স্পেশাল নজর রাখা যায়, খুব ভালো অবস্থায় আছে মুন্নো ফেব্রিক। সায়াম কটন নিয়ে অলরেডি বলেছি যে পজিশন নিচ্ছে, একটা স্ট্রং রেজিস্ট্যান্ট হচ্ছে তার এখানে 15 থেকে 15.5 আশেপাশে। সোনারগাঁও অলরেডি যাদের আছে তারা কিন্তু এখানে প্রফিট নেবেন, 42-এর আশেপাশে প্রফিট নেবেন। স্টিল ক্রাফট নিয়ে বলেছিলাম যে 66 টাকা 40 পয়সা ভাঙতে হবে, দেখেন তার স্ট্রং রেজিস্ট্যান্স 66-60, এটা ভাঙতে হবে, এটা ভাঙতে পারলে কিন্তু মোটামুটি 90 থেকে 100 টাকার দিকে যাবে। তো টেক্সটাইল যদি ভালো করে স্টিল ক্রাফটটা কিন্তু সবচেয়ে বেশি ভালো করবে, এটা মাথায় রাখবেন। তারপর জাহিন স্পিনিং হচ্ছে, তাকে যেটা করতে হবে 7 টাকা 10 পয়সা ভাঙতে হবে, যেহেতু লাস্ট ডে ভলিউম পেয়েছে, হয়তো আশা করি রবিবারে 7 টাকা 10 পয়সা ভেঙে ফেলতে পারে। 7-10 ভাঙতে পারলে কিন্তু মোটামুটি আবার 8 টাকার আশেপাশে সেল করা যাবে। আর এখানে আমরা একটা স্টক নিয়ে লাস্ট ডে আলোচনা করেছি, আজকে আরেকবার করে দিই, সেটা হচ্ছে স্কোয়ার নিটিং লাস্ট ডে খুব ভালো একটা সিগন্যাল ছিল। যারা লাস্ট ডে আমার SMS পে কিনেছেন, আশা করি এখান থেকে 1-1.5 টাকা 2 টাকা প্রফিট নিতে পারবেন, 23-এর আশেপাশে রেজিস্ট্যান্ট। এরপরে ট্রাভেল অ্যান্ড লেজারের মধ্যে হচ্ছে সিপাল নিয়ে অবশ্যই বলতে হবে। সিপাল লাস্ট ডে ভালো ভলিউম করেছে, আই থিঙ্ক এটা ব্রেকআউট করেছে রেজিস্ট্যান্ট, এক হিসেবে ব্রেকআউট, তবে আরেকটু ভালো করতে হবে, তাকে 57 ব্রেকআউট করতে হবে। 57-র উপরে যদি সে টিকে যায় তাহলে কিন্তু মোটামুটি শেয়ার আবার 75 থেকে 80 টাকা চলে যাবে। সর্বশেষ লাইফ সেক্টর কিন্তু ভালো করার চেষ্টা করছে, দেখেন চেষ্টা করছে, তবে আশানুরূপ এখনও কিছু আমরা পাইনি। লাইফ সেক্টর যদি ভালো করে, সবার আগে আপনারা জানেন যে মুভমেন্টে যাবে হচ্ছে ডেল্টার অবস্থা খুবই ভালো। তারপর এখানে হচ্ছে সানলাইফ মোটামুটি চেষ্টা করতেছে, বাট আশানুরূপ কিছু আমরা এখনও দেখিনি, ভালো ভলিউম লাগবে। রূপালী লাইফ আশানুরূপ কিছু করেনি, ক্যান্ডেলটা যদিও ভালো, সানডে যদি একটা ভালো মুভমেন্ট করে ফেলতে পারে তাহলে ভালো, তবে আপাতত রিসেন্ট রেজিস্ট্যান্স 75-40। ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আসলে সবগুলো সেক্টর নিয়ে আলোচনা করতে গেলে একটু বড় হবেই, এটা আপনারা জানেন। তো যারা তখন ধৈর্য সহকারে দেখছেন অনেক ধন্যবাদ। আর আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ অ্যান্সার করব। অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।